কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আষাঢ়ের শেষ দিন, ৩১ আষাঢ়, এবং সোমবার ১৫ জুলাই। প্রথম আলোটা অলরেডি আমরা পেয়ে গেছি। আজকে প্রথম আলোর আপনার আন্তর্জাতিক পার্ট, অর্থাৎ হচ্ছে আপনার মোস্টলি বাংলাদেশের প্রত্যাশা চীন পূরণ করতে পারেনি। অর্থাৎ বাংলাদেশ চীনের যেই একটা প্রাইম মিনিস্টার গেলেন চীনে, সেটার প্রেক্ষিতে হচ্ছে মোহাম্মদ তৌহিদুল হোসেন, উনি হচ্ছেন আমাদের সাবেক পররাষ্ট্র সচিব, ওনার এই আর্টিকেলটা আমরা পড়ব। আমাদের চীন কিন্তু খুব ইম্পর্টেন্ট, চীন এবং ভারত, এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে। দেখেন, চলুন আমরা দেখি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আপনার 8 জুলাই 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অবশ্য একদিন কমিয়ে 10 জুলাই তিনি ব্যাক করেন। তাহলে প্রাইম মিনিস্টার হচ্ছে ব্যাক করেন, এবং হচ্ছে সফর সংক্ষিপ্ত করার কারণ নিয়ে দুই রকম ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী প্রেস সচিব। সে বিতর্কে না গিয়ে বরং নজর দেওয়া যাক গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অপ্রাপ্তি নিয়ে। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের 21টি সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া বেশ কয়েকটি ঘোষণাও এসেছে। সংখ্যার দিক থেকে এটা বেশ উৎসাহব্যঞ্জক, কিন্তু এর কোনোটাই বড় কিছু নয় বলে উনি বলেছেন। সফর শেষে 27 অনুচ্ছেদ সমৃদ্ধ এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এখানে হচ্ছে বিবৃতির অংশ জুড়ে হচ্ছে পারস্পরিক সমর্থন, উচ্চ পর্যায়ের যোগাযোগ রক্ষা করে চলা, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প সমাপনে সন্তোষ প্রকাশ, ব্যবসা বাণিজ্য সহযোগিতা সহ আরও অনেক কিছু নিয়ে বলছে। মূলত এইসবের বেশিরভাগই চলমান ঘটনার প্রেক্ষিতে তেমন গুরুত্ব বহন করে না। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সফর সফল হয়েছে, তাহলে তো বলতে হয় প্রধানমন্ত্রীর সফরে এইটুকু প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা পূরণ হয়েছে। যদি এটা সফলই হয়, তার মানে হচ্ছে আমাদের পিএম এগুলোর জন্য গেছে যেগুলো পেয়েছে পূরণ হয়েছে। কিন্তু সাধারণভাবে অবশ্য তা মনে হয় না। আরও অনেক প্রত্যাশা ছিল এই সফরে, যা পূরণ হয়নি, এমনটাই প্রচলিত বিশ্বাস। যে কোনো সফর শেষে সরকারি বিবৃতিতে সাফল্যের কথা বলাই নিয়ম, এবং রাইটার মনে করেন ঐতিহ্যগত এই নিয়ম পালন করতে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। সফরে তেমন বড় কোনো প্রাপ্তি নেই, তা তিনি নিজে জানেন। দেখেন, প্রধানমন্ত্রী চীন সফরকে মূল্যায়ন করতে হলে তার ভারত সফর, কয়েকদিন আগে ভারত সফরটার সাথে মিলানো লাগবে। এটার ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে তুলে নিয়ে আসছেন। দেখেন যে এটা নিশ্চিতভাবে অনুমান করা যায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের ব্যাপারে ভারতের যে কিছু উদ্বেগ, বা ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী কিছু কথায় আমরা তার আভাস পাই, যেমন হচ্ছে তিনি বলেছেন চীন সফর ব্যাপারে ভারতের কোনো আপত্তি নাই। এই অনাপত্তি জ্ঞাপনের প্রক্রিয়ায় ভারত অবশ্যই নিশ্চিত হতে পেরেছে যে চীনের সঙ্গে বাংলাদেশে এমন কিছু করবে না যাতে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়। মূলত কেন ভারত হচ্ছে আপত্তি জানাবে? মূলত ভারত আপত্তি জানাতে পারেই না, কারণ হচ্ছে বাংলাদেশের ডিপ্লোমেসি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি নিজে হচ্ছে সেট আপ করবে। তো ভারত যেহেতু আপত্তি নাই জানাইছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, সেক্ষেত্রে হচ্ছে তার মানে হচ্ছে ভারত শিওর যে এমন কিছু বাংলাদেশ করবে না যাতে হচ্ছে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়। এরপর দেখেন, ইস্যু ছিল মূলত দুইটা। একটা হচ্ছে তিস্তা নদী নিয়ে, আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশা এবং বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে চীনের অর্থ সাহায্য বা অনুদান। তিস্তা প্রকল্পের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনে পুরোপুরি উপেক্ষা করে বন্ধু ভারত নদীটি সম্পূর্ণ পানে আটকে দেয়। এই প্রকল্প নিয়ে চীন অনেক উৎসাহী ছিল, আপনারা জানেন অলরেডি। প্রথম থেকেই হচ্ছে চীন আর রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছিলেন যে বাংলাদেশের নির্বাচনের পরপরই এটা নিয়ে কাজ শুরু হবে। ওকে, এখন দেখেন প্রস্তাব করেন, তখনই বোঝা যাচ্ছিল যে বিষয়টা ঝুলে গেল। মূলত হচ্ছে মাঝে হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব এসে অপ্রত্যাশিতভাবে প্রকল্পে ভারতের অর্থায়নের প্রস্তাব করে। তখনই বুঝে গেছিলো যে এটা মোটামুটি টাইম কনজিউমিং একটা সিচুয়েশনে পড়ে গেছে। দেখেন, ভারত করতেছে নাকি চীন করতেছে, সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কবে করতেছে। আমার ইন্ডিয়া করলেও সমস্যা নেই, চীন করলেও সমস্যা নেই, আমাদের লাগতেছে এই দ্রুত করা লাগবে, কারণ ওখানে মানুষ অনেক সাফার করতেছে। মূলত ভারত থেকে ফিরে চীন সফরে যাওয়ার প্রাককালে পররাষ্ট্রমন্ত্রী মোটামুটি স্পষ্ট করে বলে দেন যে প্রকল্প ভারতেই জড়িত হবে, চীন নয়। এরূপ সিদ্ধান্তে চীন খুব প্রীত হওয়ার কথা নয়। সোনাদিয়া বন্দরের কথা তো আমরা জানি। দ্বিতীয় ইস্যুতে কোনো সাফল্য নেই তা ঠিক বলা যাবে না। আমরা অনুমান করেছি চীন জানে ও বোঝে বাংলাদেশ বর্তমান সরকারের পক্ষে ভারতের অসন্তোষ উৎপাদন করবে এবং সিদ্ধান্ত নিতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশকে ব্যালেন্স করে চলা লাগবে, এবং চীন হচ্ছে এটাকে যথেষ্ট রেসপেক্টও করে। এবং দেখেন, আমরা অতি সরল অনুমান সঠিক হয়নি। সফরের বেশ কিছুদিন আগে থেকে জোরে সোরে শোনা ছিল চীন $5 বিলিয়ন সমমানের চীনা ইউয়ান বাংলাদেশকে দেবে। তারপর হচ্ছে $20 বিলিয়ন প্যাকেজ আসবে এমনও বলেছিল, কিন্তু দিন শেষে আসে হচ্ছে আপনার $1 বিলিয়ন ইউয়ান, যেটা হচ্ছে মোস্টলি হচ্ছে 138 মিলিয়ন মার্কিন ডলারের সমান, অর্থাৎ হাফ বিলিয়নও না।
বাংলাদেশের অর্থনৈতিক আকার, বর্তমান সংকটের ব্যাপ্তি এবং বৈদেশিক মুদ্রার জরুরি প্রয়োজন নিরিখে পরিমাণটি অত্যন্ত অকিঞ্চিতকর। কিন্তু এত হাকডাক সম্পর্কে এত উচ্চতা গেম চেঞ্জার সফটওয়্যারতে পরে এমন কেন হলো, এর অত্যন্ত ভদ্রস্থ ব্যাখ্যা তৈরি করা যায়। বাস্তবতা হলো দ্বিপাক্ষিক সম্পর্কে নিয়ে যতই উচ্চমার্গে কথা বলা হোক না কেন, চূড়ান্ত বিচারে এটি একটি দেওয়া নেওয়া বিষয়। উনি বলতে যাচ্ছেন যে ডিপ্লোমেসিটা হচ্ছে একজন দিবে একজন নেবে। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সফরকালে চীনকে দেওয়ার মতো কোনো কিছুই আমাদের পিএম নিয়ে যেতে পারে না, যার বিনিময়ে চীন আগ্রহী হবে বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য। চীন বরং দেখেছে বাংলাদেশ সদ্য ভারতকে রেল করিডোর দিয়েছে, বিনিময়ে তেমন কিছু নেয়ও নাই। সো চীন যদি বাংলা যদি ভারতকে থেকে কিছু না নিয়ে দিয়ে আসতে পারে, তাহলে চীন কী দোষ করছে? ভবিষ্যতে ভারত ও চীন যদি কোনো উত্তপ্ত সংঘাতে জড়ায়, এই করিডোর হয়ে উঠতে পারে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের বিকল্প। এইটা হচ্ছে আমাদের এই কন্টেন্টের মেন ইস্যু। দেখেন চীন কেন এটাতে ফ্রাস্ট্রেটেড, মূলত আপনারা জানেন। আচ্ছা আমি হচ্ছে এটা কি করি, কি বলে এটাকে চিকন করা যায় কিনা দেখি। ওকে এটাকে করা যাচ্ছে না। আচ্ছা আমি ভাবছিলাম ম্যাপটা আঁকবো, কিন্তু হচ্ছে সামহাও হচ্ছে এটা আমি ছোট করতে পারতেছি না। আচ্ছা ওকে দেখি। দেখেন যে আপনারা জানেন যে এই যে ধরেন এটা বাংলাদেশের উপরের পার্ট, এখানে হচ্ছে আপনার নেপাল, ভুটান। এই যে চিকেন নেক এইখানে হচ্ছে মূলত হচ্ছে এটাকে দিয়ে সেভেন সিস্টারে যাওয়া আসা করে। সো এইখান দিয়ে যাওয়া আসা করার অ্যাগেনস্টে ভারত যেটা করার ট্রাই করেছিল সেটা হচ্ছে আপনার সিত্তে দিয়ে হচ্ছে মিয়ানমারের মধ্য দিয়ে এখানে যাবে, বঙ্গোপসাগরের ভিতর দিয়ে, মানে বাংলাদেশের উপর দিয়ে যাবে না। এখন আবার রেল করিডোর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে চলে যেতে পারতেছে। মূলত এই জোনটা ভারত কি ইউজলেস করে দিচ্ছে, কিন্তু এই জোনটা দিয়ে হচ্ছে ভারতকে প্রেশার রাখে চীন। এখন বাংলাদেশ যখন ভারতকে একটা অপশন খুলে দিছে, তখন স্বাভাবিকভাবে হচ্ছে চীন ফ্রাস্ট্রেটেড। এটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মাথায় রাখবেন। দেখেন বলা যেতে পারে বাংলাদেশ বরাবর এক চীন নীতিতে অটল। তাইওয়ান, তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ, এই কথা অবিরাম উচ্চারণ করেছে। বিষয়টি চীনের জন্য গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই, কিন্তু এটা যথেষ্ট নয়। চীন দেখতে চাইবে বাংলাদেশ চীন ও ভারতের সম্পর্কে এই ধরনের ভারসাম্য রক্ষা করে চলছে। গত 2 সপ্তাহের ঘটনার প্রভাবে সেরকম ইঙ্গিত দেয় না। সব কিছুর পরেও সম্ভবত একটি ইতিবাচক বিষয় এই সফরতে উঠে এসেছে, যৌথ বিবৃতিতে এভাবে উল্লেখ নেই। মূলত হচ্ছে উনি বলতে যাচ্ছে যে চীন কিছুটা ফেড আপ বাংলাদেশের উপরে। যাই হোক, একটি গুলি একটি জাতিকে ঐক্যের তলেও আনতে পারে, লাগবে না আমাদের। ইন্টারন্যাশনাল পার্টটা দেখি আজকে আমরা। দেখেন ইন্টারন্যাশনাল পার্ট বলতে হচ্ছে মূলত জানেন যে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে ওনাকে যে গুলি করা হয়েছিল সে কিন্তু ট্রাম্পেরই রাজনৈতিক দলের একজন কর্মী, রেজিস্টার্ড কর্মী। কিন্তু ইস্যুটা হচ্ছে সে আবার বাইডেনকে, মানে একটা নিউজ পোর্টালে আসছে বাইডেনের দলে সে হচ্ছে আবার কি ডোনেটও করেছে। ছেলেটার বয়স হচ্ছে মাত্র 20 বছর, তো সেক্ষেত্রে সে একদম বাচ্চাই বলা যায় আর কি। তো আজকে মোটামুটি ইন্টারন্যাশনালি এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এটা নিয়ে খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য না, পরীক্ষার জন্য তো বেশি ইম্পর্টেন্ট না। তারপরে আমরা দেখি যে এর আগেও হামলার শিকার হয়েছেন প্রেসিডেন্ট, এবং এগুলো আমাদের জন্য আপনারা জানেন যে খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের বিসিএসের জন্য বা অন্য কোনো পরীক্ষার জন্য, এটা আমরা স্কিপ করতে পারি। এরপর দেখি আমরা, দেখেন এই যে ইমরানকে ছেড়ে দিচ্ছে, আবার অ্যারেস্ট করে ফেলছে, এবং সম্প্রতি একটু আগে জানা গেছে যে আপনার এই দলটাকে হচ্ছে পিটিআই দলটাকে হচ্ছে মানে ব্যান করে দিচ্ছে পাকিস্তান। ইন্টারন্যাশনাল আর তেমন কিছু নাই। এই হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল পার্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।